আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি মেয়েটা তার গ্রামের স্কুলে পড়াশোনা করাকালীন স্থানীয় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা মোটামুটি 4-5 বছর। তারপর এখানে এসে ভর্তি হয়। তখন ভাইয়াকে দেখেছে মোটামুটি পরিচিত আর ছেলে এলাকায় স্থানীয়। তাছাড়া তখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল। সব মিলে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে। আগে প্রেমিক, এসব জানার পর তাদের মধ্যে কি ঝামেলা হয়। তারপর মেয়েটা জেদ করে ভাইয়ের সাথে সম্পর্ক জড়ায়। ওই ছেলেও কম ছিল না, যখন নিজের মেয়ের সাথে পারছিল না তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা আর ভাইয়া ফেঁসে গেছিল। কথা নাই বার্তা নেই। মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যা তা বলতেছে, যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি। সেই থেকে আমাদের বাসার মূল ঝামেলা শুরু হয়েছে। মিষ্টি চাপা স্বরে বলল, তোর ভাই এখন ঠিক আছে তো? মেঘ মৃদু হেসে বলল, এখন ভাইয়া একদম ঠিক আছে। জানি না ভাইয়ার মনে কী অবস্থা। এখনও এ বিষয়ে বিস্তারিত চাইনি আমি। ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আম্মুরা বা আমাদের সাথে কখনই খারাপ ব্যবহার করেনি। সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি। কখনো কারো সাথে তেমন কথা বলতে দেখিনি। মেয়েকে একটু থেমে আবারও বলল, সরি বন্যা, তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য আমি তোকে ভাবি হিসেবে চাইছি, আর কিছু না। আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমার ভাইকে ভুল বুঝিস। ভাইয়া যেহেতু আমার আর তুইও আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কাউকে কষ্ট দিতে পারবো না। আমি চাই না আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক যে আমার ভাইয়ের অতীত জেনে তাকে ভালোবাসবে। মিথ্যা মায়া নয়, বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে, যেখানে কোনো মিথ্যার দেওয়াল থাকবে না, নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না। আমার ভাই ছন্ন ছড়া নির্লিপ্ত কিংবা রাগী সব কিছুই জেনে শুনে যে আমার ভাইয়াকে ভালোবাসবে, আমি সারা জীবন তাকে আলগে রাখবো। হঠাৎ পিছন থেকে তানবীর ডাকলো, বনু বাসায় যাবি না? মেঘ চোখ মুছে ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আসছি। মেঘ বসা থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে বলল, সরি বন্যা, প্লিজ কিছু মনে করিস না। বন্যা কিছু বলার আগেই মেঘ চলে গেছে। বন্যা তাকাতেই তানবীরের চোখে চোখ পড়ল। তানবীর বন্যাকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাও। বন্যা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মিনহাজ বলে উঠল, আপনারা যান, আমি এখনই রিক্সা ঠিক করে দিচ্ছি। তানবীর এক পলক ওদের দেখল। মেঘ ততক্ষণে তানবীরের কাছাকাছি চলে আসছে। মেঘের চোখে এখনও ছলছল করছে। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের রক্তিম আলোতে মেঘের অশ্রুসিক্ত চোখে চিকচিক করছে। তানবীর স্তব্ধ স্বরে জিজ্ঞেস করল, কাঁদছিস কেমনে মেঘ? অবিলম্বে চোখে মুছে ভেজা কণ্ঠে বলল, চলো যাই। তানবীর আবারও প্রশ্ন করল, এতক্ষণ যাবৎ এখানে বসে আছিস, খাসনি কিছু? মেঘের ত্বরিত জবাব, না। মেঘ হঠাৎ মাথায় আসতে, আবির ভাই নতুন গাড়ি কিনেছে। মিনহাজরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ ভাবে, তাই ভাবি হিসেবে মেঘের ওটাকে ট্রিট দেওয়া উচিত ছিল। মেঘ থমকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আগামীকাল তোদের ট্রিট দেব, চলে আসিস। তারপর তানবীরের সাথে চলে গেছে। মেঘের মুখে হাসি আসছে, তবে চোখে পাপড়িগুলো তখনও ভেজা। আবির ড্রাইভিং সিটে বসেছিল। মেঘের শুকনো মুখ আর ভেজা চোখ দেখেই কপাল গুটালো। তানবীরের দিকে তাকে ইশারা জানতে চাইল, কিন্তু তানবীরও জানে না। আবির শীতল কণ্ঠে প্রশ্ন করল, কেউ কিছু বলেছে? মেঘ খিক করে হেসে উল্টো প্রশ্ন করে, আমাকে কেউ কিছু বলার সাহস আছে? আবির আর তানবীর দুজনে নিঃশব্দে হাসে। গাড়ি স্টার্ট দিল। টুকটাক খাওয়া দাওয়া করে বাসার মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান নামাজের জন্য কেবল বাসা থেকে বের হচ্ছিল। নতুন গাড়ি থেকে আবিরদের নামতে দেখে ওনারা থমকে দাঁড়ালেন। মেঘ, আবির, তানবীর তিনজনে গাড়ি থেকে নেমেছে। মোজাম্মেল খান মেঘকে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে তুমি? বন্ধুদের সাথে দেখা করতে, তারপর ভাইয়ারা নিয়ে আসছে। আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, গাড়ি কি তুমি কিনেছ নাকি অন্য কারো? আমি কিনেছি। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, বাড়িতে 3টা গাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কি কোনো মানে নেই? আবির মাথা নিচু করে দাঁতে দাঁত
চেপে ধরে নিজের রাগ সংযত করার চেষ্টা করলো। ছোট করে শ্বাস ছেড়ে মাথা নিরেট কণ্ঠে বলল, চেক করে দেখবেন অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলেছিলাম সেটা রেখে দিয়েছি, আর আমি আমার টাকা দিয়ে গাড়িটা কিনেছি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলেন, আবির, তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবারও বলা হয়নি। তোমার অ্যাকাউন্ট, তুমি যখন খুশি টাকা তুলবে। আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম। আবির মৃদু হেসে বলল, সেদিনের কারণ জানতে চেয়েছেন, আজ বলছেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছেন। দুদিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানে আপনাদের জমানো টাকার কথাটা উঠাবেন। তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালো, নিজের যোগ্যতা প্রমাণ করছো? আবির মলিন হেসে বলল, হয়তো। মোজাম্মেল খান কিছু বলতে চেয়েও থেমে গেল। পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছে। আবির তানবীর নিজেদের রুমে চলে গেছে। মেয়ে, আব্বু, বড় আব্বু, কাকিয়া, মিম আদিকে ডেকে এনে আবিরের গাড়ি দেখাচ্ছে। বিকেলবেলা গাড়িটা দেখে মেঘের সত্যি খুব রাগ হয়েছিল, তবে এখন আর সেই রাগটা নেই। ঈদের দিনের মতো এত খুশি একটা দিনও যেখানে আব্বু আর বড় আব্বু টাকার হিসেব চাইতে পারে, সেখানে আবির ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থান প্রমাণ করাটা দোষের কিছু না। আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেঘ রুমে এসে চোখ বন্ধ করলো, অমনি আবিরের কণ্ঠস্বর মেঘের কানে বাজছে। আবিরের গায়ে গন্ধ অনুভব করে আচমকা চোখ মেল মেঘ। মস্তিষ্ক সর্বক্ষণ এক আবির ভাই তোলপাড় চালাচ্ছে। শয়নের স্বপ্নে শুধু আবির ভাইয়ের সত্তাকে উপলব্ধি করে। পরদিন ভার্সিটিতে যেতেই বন্যার সাথে দেখা। বন্যা মেঘের জন্য বাহিরে অপেক্ষা করছিল। মেঘকে দেখে ঠোঁটে হাসি রেখে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি? আগে ক্লাস শেষ করবি, পরে বলবো। আচ্ছা। বন্যা আর মেঘ ক্লাস ঢুকতে পিছন দিক থেকে মিনহাজ আর তামিমরা চেঁচিয়ে উঠল, হাই ভাবিরা। আশেপাশে কয়েকজন জিজ্ঞেস করলো, ভাবিরা আবার কে? তামিম গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, রমণী তোমার হলে প্রেমিকা আর অন্য হলে ভাবি, বুঝলে? প্রেমিকা হওয়ার বদলে ভাবি হওয়া ফিলিংসটা জোস। আশেপাশে ছেলেগুলো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। মেঘ আর বন্যা রাগে কটমটো করে তাকিয়ে ছেলেগুলোর হাসি থামিয়ে দিয়েছে। ক্লাস করে বের হতে বন্যা বলল, জানিস আপুর সরকারি জব হয়েছে। সত্যি? হ্যাঁ, তোকে রাতে কল দিয়েছিলাম, কিন্তু রাগে কলই ধরিস নি। মেঘ মৃদু হেসে বলল, না, রাগ করি নাই, আসলে আমার ভুল। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, হয়েছে, এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না। আমি তোকে না বুঝলে আর কে বুঝবে শুনি? মিনহাজরাও বেরিয়ে আসছে মিষ্টি হেসে বলল, মেঘ, কাল তুই চলে যাওয়ার পর আমরা সবগুলো মিলে তোর পক্ষ থেকে আরও 30 মিনিট লেকচার দিয়েছি। তুই আর মন খারাপ করিস না। এখন বল, কি ট্রিট দিব? বন্যা আর মেঘ দুজনে একসঙ্গে বলল, আমি। মেঘ বলছে সে দিবে, বন্যা বলছে বন্যা দিবে। হঠাৎ মিনহাজ আর তামিম বলে উঠল, ভাবি, আমরা কিন্তু দুজনে ট্রিটই খেতে পারবো, তবে আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না প্লিজ। মেঘ আর বন্যা ওদের সবাইকে ট্রিট দিয়েছে, কিন্তু আবির তানবীরকে বলা হয়নি। বন্যা বারবার বলছে, ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে, আমারও ট্রিট দেওয়া উচিত। মেঘ কিছু বলছে না, কারণ গতকালের বলা কথাগুলো এখনও ভুলতে পারেনি মেঘ। এই অবস্থায় বন্যা আর তানবীরকে একসাথে দেখলে মেঘ আবারও ভাবি ডাকার স্বাদ জাগবে। বন্যা খানিক থেমে জিজ্ঞেস করল, মেঘ, তোর কি মন খারাপ? মেঘ মলিন হেসে বলল, কই না তো। এমন সময় আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে খুব ধীরে সুস্থ ফিসফিস করে কথা বলছে। মিষ্টি সবার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, মন খারাপ হওয়ার আগেও যদি প্রিয় মানুষের কল চলে আসে, তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না। বন্যার সময় আছে ভেবে দেখে আবির ভাইয়া যেমন মেঘের কেয়ার করে, তানবীর ভাইও কিন্তু তেমন কেয়ারই করবে। যতই হোক, দুজনের গায়ে রক্ত তো এক। বন্যা কপাল গুটিয়ে তাকালো আর
কিছুই বলল না। মেয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে। গতকাল ইকবাল খান বাসায় ছিল না, আজ বিকেলে ফিরেছে। আবির গাড়ি দেখে উনি রীতিমতো আশ্চর্য হয়েছেন। সেই থেকে আবিরের গাড়ি ফেরার অপেক্ষা করছেন। আবির বাসায় ফেরার 20 মিনিট পর ইকবাল খান আবিরের রুমে গেলেন। কাকামণিকে দেখেই আবির শোয়া থেকে উঠে বসল। ইকবাল খান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফিরিয়ে আছিস? হ্যাঁ, কেন? ছাদে চল, কথা আছে। কি হয়েছে কাকামণি? চল আগে। আবিরকে নিয়ে ছাদে চলে আসছেন। ছাদের মাঝ বরাবর বসে ইকবাল খান ধীর কণ্ঠে জানতে চাইল, তুই যা করছিস তা কি বুঝে শুনে করছিস? আবির কপাল গুটিয়ে শুধালো, মানে? তোকে গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি, বারবার বলেছি আমার গাড়িটা তোর, তারপরও তুই গাড়ি কিনলি কেন? আমার কারো কথা শুনতে ভালো লাগে না। তুই যে ধ্বংসলীলা মেতেছিস, এর ফলাফল খুব ভয়ানক হবে। আবির নিশ্চুপ, মাথা নিচু করে বসে আছে। ইকবাল খান ধীর কণ্ঠে প্রশ্ন করল, তুই কি জেনে শুনে মেঘকে ভালোবেসেছিস? ইকবাল খানের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবির। কাকামণি মেঘের কথা কিভাবে জানতে পারলো? আবির আনমনে বলল, যখন ভালোবেসেছি তখন বাসার সিচুয়েশন জানা বা বোঝার বয়স আমার ছিল না। ইকবাল খান মেকি স্বরে বললেন, এখন তো বুঝেছিস, ছেড়ে দিতে পারবি? আবির গর্জে উঠে বলল, না, আমি ওকে ছাড়া বাঁচব না। আমি তো দিব্য বেঁচে আছি আর ভালো আছি। আবির নিকেট কণ্ঠে বলল, আমি তোমার মতো শক্ত খোলসে নিজেকে আবদ্ধ করে সারা জীবন কাটাতে পারবো না কাকামণি। বাসার পরিস্থিতি বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজের অনুভূতিগুলো বন্দি করে রাখতে রাখতে আর পারছি না। তবুও মনে কোণে ক্ষীণ আলো জ্বলছে। মনে হচ্ছে হয়তো সব কিছু ঠিক করতে পারবো। যদি ঠিক না হয় তখন? আবির মৃদু হেসে বলো, যা কিছু হতে পারে। ইকবাল খান শান্ত কণ্ঠে বললেন, তোদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমারই ভয় হয়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তোদের বিয়ে দিয়ে দিতাম। আমি মুচকি হেসে বলে, কখনো প্রয়োজন হলে পাশে থেকো প্লিজ। ইকবাল খান শক্ত কণ্ঠে বলেন, ইনশাল্লাহ, আমি সবসময় তোর পাশে আছি। আর পাশে আছি বলেই তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম। টাকা খরচ করতে বারবার নিষেধ করি। কখন কোন পরিস্থিতির সামনে আসে বলা যায় না। সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আবির আর ইকবাল খান বেশ কিছুক্ষণ ছাদে কথা বলল। আবির হঠাৎই প্রশ্ন করলো, আচ্ছা কাকামণি, আমি মেঘকে পছন্দ করি এটা তুমি কিভাবে জানলে? ইকবাল খান শান্ত স্বরে বলেন, আমি আরও 6 মাস আগে থেকে তোদের খেয়াল করছি। প্রথম এতটা বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেরেছি। শুন, বাসায় একটু সাবধানে থাকিস। আচ্ছা। আবির নিজের রুমে চলে গেছে। দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেছে। এর মধ্যে বন্যা একদিন, মিম, মেঘ আদি, তানবীর, আবির সবাইকে ট্রিট দিয়েছে। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে না খেয়ে তানবীর বেরিয়ে গেছে। আবিরও তাড়াহুড়া করে নাস্তা করে বেরিয়েছে। আবির আজ আব্বুর অফিসে যায়নি, সরাসরি নিজের অফিসে চলে আসছে। দুপুরের দিকে আবির ল্যাপটপে কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে সবেমাত্র চোখ বন্ধ করছে। এমন সময় কাকিয়া নাম্বার থেকে কল আসছে। আবির কপাল কুটিয়ে তাকালো। সচরাচর কাকি আবিরকে কল দেয় না বললেই চলে। আবির কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ কাকিয়া বলো। ভাইয়া, আমি মিম। মিমের গলা কাঁপছে, ফিসফিস করে কথা বলছে। আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলো, আপুকে দেখতে আসা মানুষগুলোকে আগেরবার আপনারা বাসায় আসতে দেননি, এটা চাচ্চু বুঝে গেছে। তাই আপনাদের না জানিয়ে আজ আরেকটা ফ্যামিলিকে বাসায় আসতে বলেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। প্লিজ ভাইয়া, আপনি কিছু করুন। মিমের মুখে অকল্পনীয় কথাটা শুনতে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আকস্মাৎ মেরুদণ্ড সোজা হয়ে গেছে। নিঃশ্বাস আটকে গেছে গলায়। শ্বাসনালীতে তুফান। মুহূর্তের মধ্যে চোখে শিরায় উপসার রক্তভা বর্ণ ধারণ করেছে। বক্ষস্পন্দ বেড়ে আকাশ ছোঁয়ার পথে। আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আলকে রাখতে চাচ্ছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়তে যাচ্ছে। মেঘের মুখে নিরন্তর হাসি ফুটাতে আবির নিজের সাথে একের পর এক
নিগুড় বিগ্রহ করেই চলছে। তারপরও কোনো কিনারা পাচ্ছে না। কণ্ঠেশ্বর তেজ ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? আম্মুরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজগোজ করতে বলেছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। আবির চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিজেকে নিরুদ্ধ করার চেষ্টা করলো। এতপর নিকেট স্বরে বলল, ওকে বলিস, সাজগোজ করতে হবে না, আর দেখিস ওই দিনের মতো কান্নাকাটি যেন না করে, আমি দেখছি। মিম আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে। আবির অদম্য কণ্ঠে বলল, বাসায় আসবো না? শোন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি। মিম শীতল কণ্ঠে বলল, আচ্ছা। আবির কল কেটে দিয়েছে। মিমের সাথে আবির শান্ত স্বরে কথা বলেছে ঠিক, কিন্তু আবিরের ভিতরে রাগটা আর দুশ্চিন্তা ফেরে যাচ্ছে। মেঘ বাসায় অল্প সাজগুজ করলেও আবিরের কলিজায় আঘাত লাগে। নিজের দৃষ্টি সামলে একের পর এক দোয়া পড়তে থাকে যাতে মেঘের উপরে শয়তানের কুনজর না পড়ে। সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে এটা আবির বেঁচে থাকতে কোনোভাবে সহ্য করতে পারবে না। তানবীরকে কল দিতে দিতে দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। রাকিব রাসেল কারো সাথেই দেখা হয়নি। এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে। আশেপাশে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই মেঘকে বুঝাচ্ছে, রেডি হতে বলছে। মেঘের সেসবে মনোযোগ নেই। আজ মেঘের চোখে এক ফোঁটা পানিও নেই। সেই দিন প্রথমবারের মতো কেউ আর কারো দেখতে আসার কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি। তার উপর আবির উদাসীনতা মেঘকে আরও বেশি কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলায় আবিরের কথা শুনে মেঘ সবটা বুঝেছিল আর নিজেকে বকেছিল। তাই আজ মেঘের মনে আতঙ্কের রেশ মাত্র নেই। তীব্র বিছানায় হেলান দিয়ে বসে আঙ্গুল খাচ্ছে। হালিমা খান চাপা স্বরে বলেন, এই মেঘ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? উঠে রেডি হ, ওনারা কখন জানি চলে আসেন, তখন তোর আবু রাগারাগি করবে। মেঘ সম্মতি দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, আমি শান্তি করে খাচ্ছি। এটা কি তোমার সহ্য হচ্ছে না? সহ্য হবে না কেন? তুই রেডি হসনি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে, তখন কি করব? ওনারা চলে গেলে না হয় আবার খাস। আকলিমা খান শান্ত স্বরে বলেন, তোমার আব্বু আর বড় আব্বুকে তো চিনোই, সময় কাজ সময় না করলে মেজাজ গরম হয়ে যায়। এমন সময় মিম রুমে আসে। নিচে আব্বু চাচুর কথোপকথনে ছেলে আর তার বাবার নাম শুনে আম্মুর নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়ে তারপর উপরে আসছে। আলী আহমেদ খান বাসায় নেই। ইকবাল খানকে আকলিমা খান জানানোর পর তিনি বাসায় চলে আসে। মোজাম্মেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, অথচ মোজাম্মেল খান কিছু বুঝতে চাইছে না। আবিরকে কল দিয়ে বললে আবির উল্টোপাল্টা কিছু করে ফেলবে, এই ভয়ে ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছেন। মিম মেঘের রুমে ঢুকতেই মেঘ খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সহসা মিম চোখের ইশারা আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছেন। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আম্মুর দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলো, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজবো। মালিয়া খান শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ এক কথা, দেখতে আসবে তবে সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সব কিছু রেডি করে রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাসায় মেহমান আসছে না। মালিয়া খান আর আকলিমা খান মেঘের রুমে বসে আছেন, তবে সেদিকে মিম আর মেঘের কোনো মনোযোগ নেই। মিম মেঘের উপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলের গল্প করছে, আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে। মোজাম্মেল খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করলেও কিন্তু কেউ আসছে না। প্রথম ভেবেছিল হয়তো জ্যামে আটকে আছে, এজন্য কল দেয়নি, কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলে সে লোকের নাম্বারে। প্রথমবারে কল রিসিভ হলো। মোজাম্মেল খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলো, আপনারা কোথায় আছেন?
লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমি অফিসে আছি। মোজাম্মেল খান বিরক্ত ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাদের বাসা আসার কথা কি ভুলে গেছেন? লোকটা ঢোক গিলে কিছুক্ষণ থেমে তারপর বলেন, না ভাই, ভুলি নাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? লোকটা আর কিছুক্ষণ চুপ করে রইল। মোজাম্মেল খান এবার হালকা রাগী স্বরে বললেন, কি সমস্যা? আসলে ভাই কিভাবে বলবো? আমার ছেলে অন্য এক মেয়েকে পছন্দ করে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলছে। তাই শুধু শুধু। মোজাম্মেল খান রাগে কটমটো করে বললেন, আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কি না সে কথা কি আগে জানার উচিত ছিল না? আর সেই দিন আপনার ছেলে তো সামনেই ছিল। আপনারা আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনোই জোর করতাম না। লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমাদের মাফ করে দিবেন ভাই, আর পারলে দোয়া করবেন। মোজাম্মেল খান রাগে কল কেটে দিয়েছে। নিজের দায়িত্ব নিয়ে বাসায় এত এত আয়োজন করেছিলেন, সেখানে তার আসবে না এটা তিনি মানতেই পারছেন না। আগেরবার তানবীররা কিছু একটা করেছিলেন ভেবে এবার আবির তানবীরকে কিছু জানাননি, অথচ এবার একই সমস্যা। মোজাম্মেল খান মনে মনে ভাবছেন, ছেলে যদি অন্য কোথাও পছন্দ থাকতো তাহলে সেই দিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিল কেন? আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গেছিল কেন? ইকবাল খান মিটিমিটি হেসে বললেন, থাক ভাই, মন খারাপ করবেন না। মোজাম্মেল খানের ভিতরে ভিতরে রাগ ফুটছে। চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইকবাল খানের ওপর গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোমার যে যা রুমে যাও, ওনারা আসবেন না। মালিয়া খান উৎকণ্ঠা কণ্ঠে শুধালো, আসবে না কেন? ছেলে অন্য কাউকে পছন্দ। মেঘ ফিক করে হেসে ফেলে। মেঘের দেখা দেখি মিমও হাসছে। মালিয়া খান রাগী স্বরে বললেন, এই মেঘ, হাসছিস কেন? আবারও বললেন, তোর আব্বু কোথায়? কি ছেলে দেখে বলল, আগের বার কি সব অজুহাত দেখালো, এবার বলে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী। এখন এসবের মানে কি? মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো, শাশুড়ি আম্মু, ওই ছেলে আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলে তো বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যত স্বাভাবিক থাকুক না কেন, আড়ালে ঠিকই আমাকে নিয়ে ভাবে। আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কার হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। মালিয়া খান শীতল কণ্ঠে বলেন, কিরে, কি ভাবছিস? ওনারা আসেনি বলে মন খারাপ করছিস? মেঘ শব্দে হেসে বলেন, না গো, আমি ভাবছি তোমরা কত কষ্ট করে সারাদিন রান্না করলে এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব। মালিয়া খান আর আকলিমা খান ভুরু কুচকে তাকিয়ে আছে। ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, আমার ফোনটা দে তো, ভাইয়া আর আবির ভাইকে কল দিয়ে আসতে বলি, একসাথে খাবো। মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল। মেঘ তানবীর আর আবির দুজনকে কল দিয়েছে, তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। মেঘের ফাজলামো দেখে মালিয়া খান আর আকলিমা খান দুজনেই চুপচাপ বেরিয়ে গেছে। ওনারা চলে যেতে মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিস শুরু করে দিয়েছে। সন্ধ্যার আগে আগে আবির বাসায় আসছে, পরনের ছাই রঙের শার্টে, হাতা কোনো অবধি ফোল্ডার করা, বুকের উপরে বোতামটা খোলা, চুলগুলো আগোছালো, শ্যামবর্ণের চেহারা ঘামে চিকচিক করছে। এক হাতে পকেটে, অন্য হাত স্বাভাবিক রেখে বাসার ভিতর ঢুকছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশে হালিমা খান দাঁড়িয়ে আছেন। মোজাম্মেল খান আতকিতে নিজের মনের ভিতরে ক্ষোভ প্রকাশ করছেন, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন। হালিমা খানরা যে যার রুমে, ইকবাল খান একটা কাজে বেরিয়েছেন। আবি স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। এক পলক মামনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, মামনি, এক কাপ কফি করে দিবা প্লিজ। হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বলেন, তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। আবির সচরাচর নিচে কফি নিজেই করে খায়। সকালে মাঝে মধ্যে মালিয়া খান হয়তো হালিমা খান করে দেয়। আজ মূলত মোজাম্মেল খানের জন্য অসময়ে মামনির কাছে কফি চাইছে। আবির জানে মোজাম্মেল খানের চিল্লিটা কমে। আবির দুটো সিঁড়ি উঠতে মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় ছিলে?
আবির স্বাভাবিক কণ্ঠে বলল, অফিসে। কেন? তানবীর কোথায়? আবিরে ভাবলেসিন জবাব, আমি কি জানি। মোজাম্মেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মৃদু হেসে বলল, আমি কি যাবো? চাচ্চু যাও। হালিমা খান কপি করতে রান্নাঘরে চলে গেছে। মোজাম্মেল খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক, সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তানবীর জানলে এতক্ষণ সে অবশ্যই রিয়াক্ট করত, অথচ তানবীর এখন পর্যন্ত শান্ত। সারাদিন বাসায় ফেরেনি, বাসায় কারোর সাথে ফোনে কথা বলল তিনি দেখেনি। তার মানে তানবীর কিছু জান না। মোজাম্মেল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, তানবীর আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে? তাহলে কি সত্যি ওই ছেলে অন্য জায়গা পছন্দ আছে? আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টে টি শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে। মোজাম্মেল খান তারপর সোফায় বসা, তাই আবির সোফা না বসে সরাসরি রান্নাঘরে চলে গেল। কফির কাপ নিতে নিতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্তস্বরে বললেন, না তেমন কিছু না। মোজাম্মেল খানের করা নিষেধ আবির কিংবা তানবীরের সাথে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয়। আবির সবটা জানে, তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানকে খানিকক্ষণ পরখ করে শক্ত কণ্ঠে বললেন, চাচ্চুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ে বিয়ে হলে না হয় এক্ষুনি চুল পাকিয়ে ফেলছে, লোকে কি বলবে? আবিরের দুষ্টুমি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন, আমাকে বলছিস কেন? তুই গিয়ে বল। আবির হাতে কফির মগ নিয়ে এগিয়ে যেতে যেতে ডাকলো, চাচ্চু। মোজাম্মেল খান আবিরের দিকে সরাসরি তাকিয়ে আস্তে করে বলল, বলো। আবির ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মামুনি বলতেছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনিচ্ছা হেসে বলল, তাই নাকি? এর মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে আবিরের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, এই ফাজিল, আমি কখন এই কথা বললাম? আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল, তুমি মনে মনে ভাবছিলে ওইটা চাচ্চুকে জানালাম। হালিমা খান রাগি রাগি মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মোজাম্মেল খান আবির আর হালিমা দুজনকে কিছুক্ষণ দেখে গুরুভাব কণ্ঠে বলেন, তাহলে আমরা এখন কি করতে হবে? আবির ঢোক গেলে উষ্ণ স্বরে বলল, সবসময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দিবেন, সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে। আমি এখন পালাই। আবির টেবিলের ওপরে কাপ রেখে সিঁড়ির দিকে ছুটছে। মোজাম্মেল খান ঠোঁটে অস্পষ্ট হাসি রেখে হালিমা খানের দিকে তাকালেন। আবিরের কপটতা বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকানো অব্যক্ত অনুভূতি। হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের তবু দেখছেন। 2-3 সিঁড়ি ফাঁক দিয়ে দিয়ে দূরত্ব উঠছে ছেলেটা। ওর উপরে ওঠা তারা দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশেপাশে মসজিদে মাগরিবের আজান পড়ছে। মোজাম্মেল খান বাসা থেকে উঠে উচ্চস্বরে ডাকলো, আবির নামাজে যাবে না? আবির নিজের রুমে যেতে যেতে বলল, টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান উজু করে আবিরের জন্য অপেক্ষা করছে। আবিরও উজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসায় আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজের জন্য বের হয়েছেন। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন,